নাদিয়া উদয়ের কোল থেকে উঠে দাঁড়ায়। আপনি আমার পেছনে এসে কেন দাঁড়িয়েছেন? ভুল বললে, আমি দাঁড়াইনি, বসে আছে। ওই একই হলো, পেছনে কেন বসেছেন? তো কোথায় বসবো? ডান পাশে তো টুল রেখে দিয়েছ, আর বাম পাশে বসার মতো জায়গা আছে? তাই বলে ভূতের মতো আচমকা কথা বলে আমায় চমকে দেবেন? এখন আমার দোষ ধরছেন? কি আমি ভূত? আমি ভূতের মতো আচমকা কথা বলেছে? হ্যাঁ। তুমি কোন কল্পনার সাগরে ডুবেছিলে? আমি যে ওখান থেকে এখানে আসলাম তুমি বুঝতে পারলে না কেন? আর আমাকে বলো ভূত? বচ্চাত মেয়ে একটা। নাদিয়া তর্ক না বাড়িয়ে উদয়ের দিক থেকে ঘুরে দাঁড়ায়। চুলগুলো হাত খোপা করে হেয়ার ব্রাশ বাড়িয়ে দেয় উদয়ের দিকে। উদয় ব্রাশ হাতে নিয়ে বলে, যাও কফি নিয়ে আসো। নাদিয়া রুম থেকে বেরিয়ে যায় কফি নিয়ে আসার জন্য। উদয় নিজেকে আয়নায় দেখে, নাকটা লাল হয়ে গেছে। নাকে আবার হাত বুলায়, তারপর চুলগুলো ব্রাশ করে নেয়। ঈশার নামাজ আদায় করে নেয় দুজন একসাথে। তারপর খাবার এনে উদয়কে খাওয়ায়, নিজেও খায়, মেডিসিন খাওয়ায়। কিছু সময় বসে থাকার পর উদয়কে ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। রুমে এসে বেড ঠিকঠাক করে নেয় শোয়ার জন্য। ওয়াশরুম থেকে উদয়ের ডাক শুনে ওকে নিয়ে আসে। উদয়কে বেডে বসিয়ে রেখে খালি প্লেট বাটি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিচে রেখে আসার জন্য। উদয় লম্বা হয়ে শুয়ে পড়ে। কয়েকদিন ধরে অফিসের কাজের চাপ নেই খুব একটা। আজ যা কাজ ছিল সেটুকু বিকেলেই কমপ্লিট করে রেখেছে। এখন শুধু শুধু শুয়ে থাকলেও ঘুম আসবে না, তাই ফোনটা নিয়ে মুভি দেখতে শুরু করে। কয়েক মিনিট পরেই নাদিয়া রুমে ফিরে আসে। ডোর লক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে মুখে ক্রিম লাগায়, চুলগুলো ব্রাশ করে বিনুনি করে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। নাদিয়া লাইট অফ করে ড্রিম লাইট অন করে তারপর উদয়ের পাশে 2 হাত দূরত্ব রেখে শুয়ে পড়ে। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার ফোনের স্ক্রিনে তাকায়। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। উদয় আবার নাদিয়ার দিকে তাকায়। ঘুমিয়ে পড়েছ? নাদিয়া সারা শব্দ করে না। উদয় আবার ডাকে, নাদিয়া। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়, প্রায় ঘুমিয়ে পড়েছিল। কিছু লাগবে? এটা এদিকে আসো তো। কেন? আসতে বলেছি, আসো, একটা জিনিস দেখাবো। নাদিয়া একটু এগিয়ে আসে। আরে একটু আসো না, নাহলে ভালোভাবে দেখতে পারবে না। নাদিয়া আরেকটু চেপে আসে উদয়ের কাছে। উদয় কটমট করে তাকায়। হাতের ফোনটা পাশে রেখে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। দুজনের মাঝে একটু দূরত্ব নেই। তারপর পাশ থেকে আবার ফোনটা হাতে তুলে নেয়। তারপর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, দেখো কত সুন্দর একটা মুভি। আমি দেখবো না, আপনি দেখুন। মনোযোগ দিয়ে দেখবে, চোখে দিকে ওদিক সরলে খবর আছে। নাদিয়া বিরক্ত হয়। মুভি দেখানোর জন্য ওর কাঁচা ঘুম ভাঙিয়ে দিল বদলোক একটা। নাদিয়া কাত হয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। হরর মুভি। নাদিয়ার কেমন ভয় ভয় লাগছে। এই ভূতের মুভি নাকি কত সুন্দর মুভি। উদয় ফোন মুখের কাছে এগিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে হঠাৎ ফোনের স্ক্রিনে ভয়ঙ্কর চেহারার একটা ভূত চলে আসে। ভূতটা এমন চিৎকার করে ওঠে যে নাদিয়া নিজেই ভয় পেয়ে ভূতের সাথে সাথে চিৎকার করে ওঠে। শক্ত করে জড়িয়ে ধরে উদয়কে। উদয়ের হাত থেকে ফোন পড়ে যায় পাশে। উদয় পরপর 2 বার ভয় পেল। প্রথমবার ভূতটা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারপরেই মাথায় শয়তানি বুদ্ধি চাপে। ও নিজে যখন ভয় পেয়েছে, নাদিয়া তো তাহলে ভয় পাবেই শিওর। তারপর নাদিয়াকে ডেকে তুলে জোর করে সিনটুকু দেখালো। আর এবার নাদিয়ার চিৎকার শুনে ভয় পেয়ে গেছে। নাদিয়া। নাদিয়া কিছুই বলে না। ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল নাকি? নাদিয়া, হ্যাঁ নাদিয়া। নাদিয়া মুখ তুলে তাকায়। ভয় পেয়েছ? এটা কেমন প্রশ্ন? ভয় না পেলে এত জোরে চিৎকার করতো নাকি? আর ওকে জড়িয়ে ধরতো নাকি? ভয়ে নাদিয়া ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। হার্টবিটের শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছে উদয়। কাঁপা কাঁপা গলায় বলে, এই ভূত দেখানোর জন্য আপনি আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেন? তুমি যে এত ভীতু আমি কি জানতাম নাকি? সামান্য জোকারের মতো ভূত দেখে কীভাবে কেউ চিৎকার করে? ভূত থেকে ভয় না পেলেও তোমার চিৎকারে ঠিকই হার্ট অ্যাটাক হয়েছিল আমার। একটুর জন্য বেঁচে গেছে। উদয় মুখে যাই বলুক ভূত দেখেই প্রথম ভয় পেয়েছিল। এর আগে কত শত হরর মুভি দেখেছে, এরকম ভয় পাইনি কখনো। আজকের মুভির ভূতটা একটু বেশিই ভয়ঙ্কর ছিল। ছাড়ো আমাকে, পানি খাও, ভয় কমবে। উদয়ের কথা শুনে ওকে ছেড়ে দেয় নাদিয়া। উদয় শোয়া থেকে উঠে বসে। ফোন বন্ধ করে রেখে গ্লাসে পানি ঢেলে নাদিয়ার দিকে বাড়িয়ে দেয়। নাদিয়া শোয়া থেকে উঠে বসে। হাত দুটো থরথর করে কাঁপছে। গ্লাসটা কাঁপতে থাকা হাত দিয়ে শক্ত করে ধরে। ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয় এক চুমুকে। খালি গ্লাস উদয়ের হাতে দিয়ে শুয়ে পড়ে আবার। আজকের মতো ভয় বোধহয় এই জন্মে আর পায়নি নাদিয়া। উদয় নিজেও পানি খেয়ে শুয়ে পড়ে। দুজনের মধ্যে 1 হাত দূরত্ব। নাদিয়া উদয়ের দিকে মুখ করে শুয়ে আছে চোখ বন্ধ করে।
আজকে আর অন্য কাত হওয়ার মতো সাহস নাদিয়ার নেই। উদয় ভয়ঙ্কর স্বরে নাদিয়া নাম ধরে ডাকে। নাদিয়া ভয়ে আবার চিৎকার করে ওঠে, লেপটে যায় উদয়ের বুকে। আবার কি হলো? ভূত চলে এসেছে। কোথায়? আজ এখানে। উদয় মুচকি আসে। ভূতের বুকেই তো লেপটে আছে এখন, ঘাড় মটকে দিলে কি হবে? ওকে ভূত বলা? ছাড়ো আমাকে। না, ভূত মেরে ফেলবা আমাকে। ভূত বলতে কিছুই নেই। আছে। উদয় আর কিছু বলে না। আজকের মতো ভয় দেখানো শেষ, আবার আগামীকাল দেখানো যাবে। এখন আবার চিৎকার করলে বাড়ির সবাই উঠে চলে আসবে। উদয় বাম হাত আর পা নাদিয়ার উপর তুলে দেয়, তারপর চোখ বন্ধ করে নেয়। নাদিয়ার ভয় কমে আসতেই শুনতে পায় কারো দ্রুত গতিতে ছুটে চলা হার্টবিটের শব্দ। অস্বাভাবিকভাবে শব্দ তুলছে হার্ট। নাদিয়ার দ্রুত গতিতে ছুটে চলা হার্ট এখন আরও দ্রুত গতিতে বিট করতে শুরু করে। একে অপরের হৃদস্পন্দন স্পষ্টভাবে শুনতে পাচ্ছে, তবে কেউ কাউকে ছাড়ে না, আগের মতোই থাকে। নাদিয়ার আলাদা এক অপরিচিত অনুভূতি হতে শুরু করে। এই অনুভূতির সাথে আগে সাক্ষাৎ হয়নি নাদিয়ার, আজকেই প্রথম। অপরিচিত অনুভূতি হলেও অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। ইচ্ছে করছে এভাবেই থাকতে। উদয়ের শরীরের পারফিউম আর পুরুষালী ঘ্রাণ অন্য দুনিয়ায় ভাসাচ্ছে নাদিয়াকে। নাদিয়া যখন ওর অপরিচিত অনুভূতি বুঝতে পারে, তখন ওর দ্রুত গতিতে ছুটে চলা হৃদস্পন্দন থমকে যায়। চোখ খুলে তাকায়, তবে দেখতে পারে না কিছুই। চোখের সামনে উদয়ের শক্তপোক্ত বুক, শরীরে খেলে যায় অদ্ভুত এক শিহরণ। সারা অঙ্গে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। কেঁপে ওঠে নাদিয়া, চোখ বন্ধ করে নেয় আবার। উদয়েরও কি এমন একই অনুভূতি হচ্ছে? নাদিয়া উদয়ের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট শুরু করে। বিরক্ত হয় উদয়, দিল ওর স্বপ্নের 12টা বাজিয়ে। বজাত মেয়ে একটা, দাঁতে দাঁত চেপে বলে, চুপ করে শুয়ে থাকবে নাকি? ছাড়ুন আমাকে। মামা বাড়ির আবদার, একবার যাবে আবার আসবে। চুপচাপ শুয়ে থাকো, নয়তো চেপে ভর্তা বানিয়ে ফেলবো। নাদিয়া চুপচাপ শুয়ে থাকে। হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটতে শুরু করে আবার। যথাসম্ভব চেষ্টা করে নিজেকে শান্ত করার, বড় বড় করে শ্বাস নেয়। উদয়ও নাদিয়ার ব্যতিক্রম নয়, ওরও একই রকম অনুভূতি হচ্ছে। তবে এর আগেও একবার এইরকম অনুভূতির সাক্ষী হয়েছিল উদয়। ওর কাছে পরিচিত এই অনুভূতি। উদয় জানে এই অনুভূতির মানে। মনে নিষিদ্ধ অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠছে ধীরে ধীরে। তবে নিজেকে শান্ত রাখে উদয়। অনুভূতিদের ধামাচাপা দেয় লম্বা লম্বা শ্বাসে। রাত বেড়েছে, ঘুমোতে হবে। দুজনেই চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে ঘুমানোর চেষ্টা করে। নাদিয়া চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখে। মাথাটা একটু উপরের দিকে তুলে ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকায়। সূর্যের আলো এসে পড়েছে সাদা থাই গ্লাসের উপর। সকাল হয়ে গেছে। আজকে আর ফজরে নামাজ আদায় করা হলো না। এক ঘুমে রাত পার হয়ে গেছে। রাতে ঘুমও ভালো হয়েছে আজ। উদয়ের ভারী হাত পা এখনো নাদিয়ার উপর তুলে দেওয়া। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। নাদিয়া একটু নিচের দিকে তাকায়, ভালোভাবে দেখতে পারছে না উদয়ের মুখ। উদয়ের ঘাড়ের দিকে চোখ যায়। ফর্সা ঘাড় বেরিয়ে রয়েছে, একটা তিলও আছে। নাদিয়া চোখ সরিয়ে নেয়। উদয়ের হাত সরিয়ে দেয় উপর থেকে। উঠে বসতে যাবে তার আগেই উদয় নড়ে চড়ে আবার নিজের হাত তুলে দেয় নাদিয়ার উপর। নাদিয়া আবার উদয়ের হাত সরিয়ে দেয়। উদয়ের বুকে ধাক্কা দিয়ে একটু সরিয়ে দেয়, তারপর শোয়া থেকে উঠে বসে। পায়ের উপর থেকে উদয়ের পা সরিয়ে দেয় আস্তে করে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। বেড থেকে নামার পর তাকায় উদয়ের দিকে। চুলগুলো এলোমেলো হয়ে কপালময় ছড়িয়ে রয়েছে। হালকা গোলাপি ঠোঁট, ফর্সা চেহারা। ঘুমন্ত উদয়কে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। এই পুরুষ মানুষটা যদি স্বাভাবিক থাকতো, তাহলে বোধহয় জীবনেও নাদিয়ার ব্যক্তিগত পুরুষ হতো না। এই পুরুষের বুকে আজ নাদিয়ার পরিবর্তে অন্য কোনো নারী ঘুমিয়ে থাকতো। তবে ভাগ্যই সব কিছু। উদয়ের আর নাদিয়ার ভাগ্য আগে থেকেই জুড়ে দেওয়া হয়েছিল। তাই তো উদয় অন্য একজনের বাগদত্তা হওয়া সত্ত্বেও ওদের বিয়েটা হয়নি। ঘুরে ফিরে 1.5 বছর পর নাদিয়ার সাথে এই বিয়েটা হয়েছে। নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে উদয় এখনও ঘুমিয়ে আছে। হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে চুল ব্রাশ করে নেয়, তারপর এগিয়ে যায় বেডের কাছে। উদয়ের পাশে দাঁড়িয়ে উদয়কে ডাকে। বেলা হয়ে যাচ্ছে, উদয়ের ফিজিওথেরাপি ম্যাসেজ করতে হবে। কয়েকবার ডাকার পর উদয় চোখ খুলে তাকায়। বন্ধ বন্ধ চোখে তাকায় নাদিয়ার দিকে। ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? ডাক্তার কেন? উঠুন, 6:30 বেজে গেছে। আর একটু ঘুমাই। আপনার ম্যাসাজ ব্যায়াম করতে হবে। একবেলা না করলে কিছু হবে না, বিশ্রাম না করে ঘুমোতে দাও। নাদিয়ার খেয়াল হয় প্রহর বলেছিল একবেলাও বাদ দেওয়া যাবে না। দুপুরে ঘুমিয়ে নেবেন আবার, এখন উঠুন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় উদয়। রাতে ঘুমিয়েছে অনেক লেট করে, এখন ঘুম ছাড়ছে না। নাদিয়া টানাটানি জোড়া জড়িতে উঠে বসে। চোখ কষলে নিয়ে ঝিম ধরে বসে রইল।
কিছু সময় অতিবাহিত হওয়ার পর চোখ পুরোপুরি খুলে তাকায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, ম্যাসাজ, ফিজিওথেরাপি সব করায়। এখন শাওয়ার নেওয়ার পালা। নাদিয়া উদয়কে না ধরে দূরে দাঁড়িয়ে থাকে। ওখানে দাঁড়িয়েছো কেন? ধরো আমাকে। নাদিয়া বলে না কিছু। উদয় দাঁতে দাঁত চেপে বলে, শাওয়ার নেবো আমি। আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। উদয় চোখ ছোট ছোট করে তাকায়। প্রহরকে কেন রাখতে হবে? আপনার গোসল করতে ভাইয়ার সাহায্য করবে। উদয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতগুলো দিন ধরে তো নাদিয়াই করছে সব, আজকে তাহলে প্রহরকে ডাকবে কেন? একটু পরেই গতকাল সকালের ঘটনা স্মরণ হয়। এই জন্যই আজকে প্রহরকে ডাকতে চাইছে। তাহলে উদয় নাদিয়াকে আশ্বাস দিয়ে বলে, আজকে ভেজাবো না, চলো। নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। সত্যি বলছি, কিচ্ছু করবো না আজ। সত্যি বলছেন তো? আমি মিথ্যে বলি না। ধরো এখন। যদি ভিজিয়ে দেন? তাহলে তুমি আমাকে ভিজিয়ে দিও। এটা আবার কেমন কথা? ওকে তো এমনিতেই ভেজাবে, না ভেজালে গোসল করাবে কিভাবে? নাদিয়া ডোরের দিকে এগিয়ে যায়। ওই শয়তান মেয়ে, কোথায় যাচ্ছ? ভাইকে ডেকে নিয়ে আসবো। দাঁত কিরমির করে বলে, প্রহর আসলে গোসল করবো না আমি। আর এখন ওর অফিসের সময় হয়ে গেছে প্রায়। নিচে তৈরি হবে, খাবে নাকি আমাকে গোসল করাবে? বেলা কত হয়েছে দেখেছো? নাদিয়া দাঁড়িয়ে থাকে আগের জায়গায়। আমার খিদে পেয়েছে কিন্তু। ভিজাবেন না কিন্তু। হ্যাঁ, ভেজাবো না, আসো এখন। খেয়ে দিয়ে কাজ নেই, প্রত্যেকদিন আরেকজনকে গোসল করতে যাব। নিজের গোসল নিজে করতে পারে না। নাদিয়া এগিয়ে এসে উদয়কে ধরে। উদয়ের শাওয়ার নেওয়া শেষ হলে রুমে এনে বসায় বেডে। চুলগুলো ব্রাশ করে দিয়ে খাবার নিয়ে আসার জন্য রুম থেকে বেরিয়ে যায়। উদয় নিজের হাত পায়ের দিকে তাকিয়ে থাকে। আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। ডান হাত আগের তুলনায় অনেকটা নরম হয়ে এসেছে। খুব শীঘ্রই ডক্টরের কাছে যেতে হবে আবার। রুমে প্রবেশ ঘটে প্রহরের। একদম অফিসের জন্য তৈরি হয়ে এসেছে। গিয়ে দাঁড়ায় ভাইয়ের পাশে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। রাতে মনে হলো তোমাদের রুম থেকে চিৎকারের শব্দ শুনলাম। কারো কিছু হয়েছিল? নাদিয়া ভয় পেয়েছিল। কি দেখে? হরর মুভি। হরর মুভি দেখে ওভাবে চিৎকার করেছে? আমার ডক্টরের সাথে কথা হয়েছে। উনি বলল জার্মানিতে তোমার উন্নত চিকিৎসার কথা। ওখানের চিকিৎসায় তোমার 80% সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে তোমার। ভাগ্য ভালো থাকলে 100% সুস্থ হলেও হতে পারো। এইসব করে কেন শুধু শুধু টাকা নষ্ট করবে? আর কোনো কিছুতেই কিছু হবে না। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। কে বলেছে কিছু হবে না? এই কয়েকদিনেই তো অনেকটা ইমপ্রুভ হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। 2 মাসের মধ্যে জার্মানির সকল পেপারস রেডি করব। ড্যাডের সাথে কথা হয়েছে আমার গতকাল রাতে। ওদের কথার মাঝে নাদিয়া প্রবেশ করে খাবার হাতে। প্রহর নাদিয়ার দিকে তাকিয়ে আবার ভাইয়ের দিকে তাকায়। তোমার আমার পাসপোর্ট তো আছে, ভাবির তো নেই। কয়েকদিনের মধ্যেই ভাবির পাসপোর্ট বানাতে দেবো। উদয় প্রশ্নবোধক চাহনিতে তাকালে প্রহর বলে, জার্মানি তুমি, আমি আর ভাবি যাব। প্রহরের কথা শুনে ওর দিকে তাকায় নাদিয়া। আমি আসছি এখন। অফিস থেকে ফিরে এই ব্যাপারে কথা হবে। আবার ডক্টরের সাথেও কথা বলতে হবে। আচ্ছা যা। প্রহর রুম থেকে বেরিয়ে যায়। নাদিয়া প্রহরে যাওয়ার পথে তাকিয়ে আবার উদয়ের দিকে তাকায়। কোথায় যাওয়ার কথা বলল প্রহর? স্পষ্টভাবে শুনতে পায়নি নাদিয়া। মনে প্রশ্ন উকি দিলেও কিছু বলল না। খাবারের প্লেট হাতে নিয়ে বেড়ে উঠে বসে। আরও বেশ কয়েকদিন পেরিয়ে যায়। উদয়ের মধ্যে যেন সে আগের চঞ্চল ছটফটে উদয় একটু একটু করে ফিরে আসছে। হাসি খুশিভাবে না থাকলেও খিটখিটে স্বভাব অনেকটা পরিবর্তন হয়েছে। আগে খুব একটা কথা না বললেও এখন বলে। বাড়ির সকলের সাথেও এখন একটু সময় কাটায়। সন্ধ্যার পর থেকে এশার আগ মুহূর্ত পর্যন্ত ড্রয়িং রুমে বসে থাকে। সকলের সাথে কম বেশি কথা বলে, যদিও গম্ভীর মুখেই কথা বলে বসে থাকে। তারপরেও কথা বলে তো একটু সময় কাটাই তো এতেই অনেক। আগে তো মনের ভুলেও কারোর সাথে প্রয়োজনের তুলনায়ও কথা বলতো না। কারো উপস্থিতি পছন্দ করতো না, একা থাকতেই পছন্দ করত। একা একা চুপচাপ থাকাই ছিল যেন উদয়ের প্রধান কাজ। রুষা এখন মনের ভুলেও নাদিয়ার দিকে চোখ তুলে তাকায় না। বড় ভাইয়ের এক চর খেয়ে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। ভাইয়ের কথার অবাধ্যও হয় না। বাড়ি থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে বাড়ি। আদরের বোনের গায়ে যখন হাত তুলতে পেরেছে, তাহলে গ্রামের ভ্যান চালক, রিক্সা চালকের সাথে বিয়েও দিতে পারবে। এই ভয়েই আরও ভাইয়ের কথার অবাধ্য হয় না, হওয়ার সাহসী হয় না। উদয় যতক্ষণ ড্রয়িং রুমে সোফায় বসে থাকে ততক্ষণ চুপচাপ এক কোণায় বসে থাকে, নয়তো বই নিয়ে স্টাডি টেবিলে। জন্মের শিক্ষা হয়ে গেছে এক চরেই। উদয়কে কফি দিয়ে ড্রয়িং রুমে এসে বসে নাদিয়া, শাশুড়ি আর চাচি শাশুড়ি মায়ের সাথে।
উদয়কে কফি দিয়ে ড্রয়িং রুমে এসে বসে নাদিয়া, শাশুড়ি আর চাচি শাশুড়ি মায়ের পাশে। উদয়ের বাবাও এখন নাদিয়ার উপর বেশ খুশি। উনি ভাবতেই পারেনি নাদিয়া এত দ্রুত উদয়কে পরিবর্তন করতে পারবে। অন্য সকলের মতো নাদিয়াও যদি উদয়ের রাগারাগি ধমকাধমকি শুনে পিছিয়ে যেত, ও রাগারাগি সহ্য করে দাঁড়িয়ে না থাকতো, হাজার অপমানের পরেও বারবার উদয়ের কাছে ফিরে না যেত, তাহলে উদয় কোনোদিনও পরিবর্তন হতো না। সেই আগের খিটখিটে বদ মেজাজি উদয় হয়েই থেকে যেত। অনেকটা সময় ধরে তিনজনের কথা হয়। হঠাৎ উপর থেকে ভেসে আসে উদয়ের গলার স্বর। সাধারণত এভাবে কখনোই কাউকে ডাকে না উদয়, যাকে প্রয়োজন তাকে ফোন করেই ডাকে। গলা ছেড়ে নাদিয়ার নাম ধরে ননস্টপ ডাকছে। নাদিয়া মুখ কাচুমাচু করে দুই শাশুড়ি মায়ের দিকে তাকায়। এভাবে কেউ ডাকে? কি ভাবছে শাশুড়ি মায়েরা? দুজনেই ঠোঁট চেপে হাসে। উম্মেহানি চৌধুরী নাদিয়াকে সোফা থেকে তুলে দিতে দিতে বলে, ছেলে আমার বউ পাগল হয়ে গেছে, 30টা মিনিট বউ ছাড়া থাকতে পারে না। তাড়াতাড়ি যাও, নাহলে আবার গর্জন শুরু করে দেবে। নাদিয়া দ্রুত পা চালিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে উদয়কে বকাও দেয়। বলল, কোনো কিছু লাগবে না এখন আর, তাও ডাকছে কেন আবার? রুমে প্রবেশ করে দেখে উদয় ডোরের দিকে তাকিয়ে ননস্টপ এখনো ডেকেই যাচ্ছে। কেমন যেন অস্থির হয়ে ছটফট করছে, চোখে মুখে যন্ত্রণার ছাপ, ফর্সা মুখ লাল হয়ে গেছে। নাদিয়া দৌড়ে আসে উদয়ের কাছে, অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? কখন থেকে ডাকছি, আসছিল না কেন? কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? ব্যথায় যন্ত্রণায় উদয়ের চোখে পানি চিকচিক করছে। পুরো শরীরের পেশি কেমন যেন খেঁচতেছে, অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে হাতে পায়ে। যতটুকু নড়াচড়া করতে পারি সেটুকু বোধহয় করতে পারবো না আর। আমি মনে হয় পুরোপুরি অচল হয়ে যাব। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে নাদিয়া। সুস্থ হচ্ছিল তো, এ আবার কোন নতুন বিপদ আসলো? আতঙ্কিত ভয় জড়ানো গলায় নাদিয়া বলে, কি বলছেন এসব? একটু আগেও তো ঠিক ছিলেন। হ্যাঁ, হুট করে এমন হয়ে গেছে। আমি মাকে ডেকে নিয়ে আসি। বলেই ডোরের দিকে ঘুরে দাঁড়ায়। উদয় দ্রুত নাদিয়ার হাত টেনে ধরে। নাদিয়া উদয়ের দিকে তাকায়। মমকে ডাকতে হবে না, আমার এমন অবস্থা দেখলে আমার কিছু হওয়ার আগেই মমের অ্যাটাক চলে আসবে। তাহলে কাকে ডাকবো? কাউকে ডাকতে হবে না, তুমি হাত পা ম্যাসাজ করে দাও একটু। নাদিয়ার চোখের পানি টলমল করছে, যেন এক্ষুনি গড়িয়ে পড়বে। কথা বলতেও কণ্ঠস্বর কাঁপছে। মেসেজ করলে ঠিক হবে? হতে পারে, তুমি দ্রুত করো, অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। নাদিয়া দ্রুত বেডে উঠে বসে। উদয়ের ট্রাউজার উড়ুর উপরে তুলে দেয়। পায়ের প্রত্যেকটা রগ নীল হয়ে ভেসে উঠেছে। ডান পা আগে ম্যাসাজ করতে শুরু করে। একা একা কোন হাত পা ম্যাসাজ করবে বুঝতে পারছে না। 4 হাত পায়ের একই অবস্থা, কোনটা রেখে কোনটা করবে আগে? আরও 2-1 হলে ভালো হতো। ছোট মাকে ডেকে নিয়ে আসি। না, ছোট মা আসলে মম পেছন পেছন চলে আসবে। এইবারের কেউ তোমার মতো স্ট্রং না, তুমি এখনও নিজেকে ঠিক রেখেছ, কিন্তু ওনারা কেউ নিজেদের ঠিক রাখতে পারবে না। নাদিয়া একবার এই হাত আরেকবার ওই পা এভাবে ম্যাসাজ করতে থাকে। অনেকটা সময় পর উদয় নাদিয়াকে থামিয়ে দেয়। মেয়েটা নিঃশব্দে কাঁদছে। চোখের পানি গাল বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে টুপ টুপ গড়িয়ে পড়ছে। সিক্ত চোখ মুখে উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়া। উদয়ের চোখ মুখ পরিবর্তন হয়েছে কিছুটা। নাদিয়ার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। মূলত টেনে নিয়ে আসেনি, উদয় হাত ধরে নিজের দিকে টেনেছে। নাদিয়া নিজে থেকে এসেছে ওর কাছে। উদয় বাম হাতটা তুলে নাদিয়ার চোখের পানি মুছে দেয়। কাঁদছো কেন? কি হয়েছে আপনার? কমেছে কান্না, বন্ধ করো এখন। নাদিয়া চোখের পানি বন্ধ করতে চাইলেও অবাধ্য চোখের পানিগুলো বন্ধ হয় না, তারা বিরতিহীন পড়তে থাকে। উদয় অবাক হয়ে তাকিয়ে থাকে নাদিয়ার কান্নারত মুখের দিকে। মেয়েটা ওর এইটুকু অসুস্থতায় এভাবে কাঁদছে। ভালোবাসে আমাকে? নাদিয়া চুপ করে থাকে। ভালোবাসে আমাকে? নাদিয়া মাথা নাড়ায়। ভালোবাসে। জানো নাদিয়া? নাদিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। অদ্ভুত তোমার মায়া। আমি তোমার মায়ায় পড়তে চাইনি, তোমাকে ভালোবাসতে চাইনি, তারপরেও তোমার মায়ায় অদ্ভুতভাবে পড়ে গেছে। তোমাকে অদ্ভুতভাবে ভালোবেসে ফেলেছে। আমি কল্পনা করিনি এত তাড়াতাড়ি তোমার মায়া আটকে যাব, তোমাকে ভালোবাসবো। কবে তোমার মায়া আটকেছে
তোমাকে ভালোবেসেছি জানি না আমি, তবে ভালোবাসি এতটুকুই জানি। একটু চুপ করে বড় করে শ্বাস টেনে নেয়। আজকে না বললে হয়তো আর কখনোই বলা হতো না যে ভালোবাসি তোমাকে। খুব বাজেভাবে ফেসে গেছি তোমার মায়ায়। শুধু তোমার মায়া অদ্ভুত না, তুমি ভীষণ অদ্ভুত নাদিয়া। উদয় চুপ হয়ে যায়। ওর অসুস্থতা ক্রমশ বাড়ছে, বুকের ব্যথা সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎ কি যে হলো আজ, ভালোই তো ছিল। এটা শক্ত করে জড়িয়ে ধরবে। নাদিয়া হাঁটুতে ভর করে উঠে বসে। উদয়ের মাথা নিজের বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। উদয় নিজেও বাম হাতে জড়িয়ে ধরে নাদিয়ার কোমর। উদয়ের পুরো শরীরের পেশি অস্বাভাবিকভাবে খিস্তে আরম্ভ করে আবার। তবুও উদয় নাদিয়াকে ছাড়ে না। চৌধুরী বাড়ির গেট পেরিয়ে অ্যাম্বুলেন্স আর একটা প্রাইভেট কার প্রবেশ করে। কারের ভেতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে প্রহর। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে দুজন লোক, দুজনের হাতে স্ট্রেচার। প্রহরের পেছন পেছন দুজন প্রবেশ করে বাড়ির ভেতর। প্রহরের সাথে অপরিচিত মানুষ আবার হাতে স্ট্রেচার দেখে আতঙ্কিত হয়ে সোফা থেকে উঠে দাঁড়ায় আয়েশা চৌধুরী আর উম্মেহানি চৌধুরী। উম্মেহানি চৌধুরী হন্তদন্ত হয়ে ছেলের সামনে এসে দাঁড়ায়। প্রহর, ওনারা কেন এসেছে? তুইও সময়ে বাড়িতে কেন? উদয়ের কিছু হয়েছে? শান্ত হও মম, সেরকম কিছু হয়নি। ব্রোয়ের পায়ের মাংসপেশিগুলোতে নাকি একটু টান লাগছে, তাই হসপিটালে নিতে হবে। কখন এমন হলো? আমাকে তো বললো না কিছু। একটু আগেই না নাদিয়াকে ডেকে নিল। উত্তেজিত হচ্ছ কেন মম? বলছি তো সেরকম কিছু হয়নি। এরকম করো বলেই ব্রো তোমাকে বলেনি। হসপিটালে গেলে তৈরি হয়ে এসো, আমি ব্রোকে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে ড্রাইভার নিয়ে যাবে। উম্মেহানি চৌধুরী আগে ছেলে রুমে যাবে নাকি তৈরি হতে যাবেন বুঝতে না পেরে আগের জায়গায় দাঁড়িয়ে রইলেন। প্রহর ভাইয়ের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আয়েশা চৌধুরী বড়জাকে টেনে তার রুমের দিকে নিয়ে গেলেন। ছেলের চিন্তায় তার বোধ বুদ্ধি লোপ পেয়েছে। এখন সে মূর্তির মতো শুধু দাঁড়িয়ে থাকবেন ফ্যালফ্যাল করে তাকিয়ে। উদয়ের রুমে প্রবেশ করে প্রহর আর অ্যাম্বুলেন্সের লোক দুজন। উদয় বুকে হাত দিয়ে ঝুঁকে বসে আছে, নাদিয়ার উপর ভর করে। শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে। নাদিয়া কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। প্রহর দৌড়ে আসে ভাইয়ের কাছে। ব্রো। চোখ তুলে তাকায় উদয়। ছোট ভাইকে দেখে বুক থেকে বাম হাতটা সরিয়ে ভাইয়ের দিকে বাড়িয়ে দেয়। প্রহর শক্ত করে ধরে ভাইয়ের হাত। তোমার কিছু হবে না, দ্রুত ঠিক হয়ে যাবে তুমি। উদয় কিছু না বলে শুধু তাকিয়ে রইল। উদয়কে ধরে স্ট্রেচারে শোয়ানো হয়, তারপর দ্রুত ডোরের দিকে এগিয়ে যায়। ভাবি চলুন। নাদিয়া কান্না ভেজা গলায় বলে, কিছু হবে না তো ওনার? কিছু হবে না। এর আগেও তো ব্রোয়ের অনেক বাজে অবস্থা হয়েছিল, আবার ঠিকও হয়েছে। আজকেও হবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি চলুন এখন। নাদিয়া প্রহরের পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে যায় নিচের দিকে। উদয়কে অ্যাম্বুলেন্সে তোলা হয়, অক্সিজেন মাস্ক পরানো হয়। প্রহর ড্রাইভারকে বলে ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে ওর মার চাচিকে নিয়ে আসতে। নাদিয়া উদয়ের শিওরে বসে উদয়ের এক হাত চেপে ধরে। প্রহর পায়ের কাছে বসে পা ম্যাসেজ করতে থাকে। অ্যাম্বুলেন্স হুইসেল বাজিয়ে বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায়। উদয় কিছু সময় ভাই আর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। ভাগ্য করে একটা ভাই পেয়েছিল, সাথে বউ হিসেবে নাদিয়ার মতো মেয়েকে, আর নিজের ফ্যামিলি। বাড়ির সবাই কত ভালোবাসে উদয়কে। সকলের চোখের মনি উদয়। সকলকে ছেড়ে কি চলে যেতে হবে? ওর কি যাওয়ার সময় ঘনিয়ে এসেছে? এর আগেও তো মুমূর্ষু অবস্থা হয়েছিল, সুস্থ হয়ে ফিরেও এসেছে বাড়িতে। হাঁটতে চলতে না পারলেও বেঁচে তো ছিল। বাড়ির সবাই তো জানতো বাড়ির বড় ছেলে বাড়িতেই আছে। সে কি থাকবে আগের মতোই? উদয়ের এত কষ্ট হচ্ছে কেন? উদয় বাম হাত দিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। প্রহরকে ডেকে কাছে আসতে বলে। প্রহর নাদিয়ার পাশে বসে ভাইয়ের দিকে ঝুঁকে। অক্সিজেন মাস্ক খুলছো কেন? শ্বাস নিতে তো কষ্ট হচ্ছে তোমার। হা করে শ্বাস নিতে নিতে থেমে থেমে বলে, আমি কিছু বলতে চাই তোকে, এখন না বললে পরে যদি আর বলা না হয়। উল্টাপাল্টা কথা বলছো কেন? শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাস্ক করে চুপ করে থাকো। আর অল্প সময়, হসপিটালের কাছাকাছি চলে এসেছি আমরা। আমার কথা মন দিয়ে শোন তুই আগে। আমার কেন যেন মনে হচ্ছে আজ আমার ভালো মতো কিছু হয়ে যাবে। সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় আমার, ভেঙে পড়বি না তুই। মমকে তো জানিস কেমন পাগলের মতো হয়েছে। মমকে সামনে রাখিস। আর নাদিয়া? বলে নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার ভাইয়ের দিকে তাকায়। নাদিয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে,
জীবনের সুখ শান্তি ভালোবাসা পায়নি বললেই চলে। আমি ছাড়া, আমরা ছাড়া ওর আর কেউ নেই প্রহর। আমি না থাকলে ওকে দেখে রাখিস, মমকে বলিস ওকে একটু ভালোবাসতে, আদর যত্ন করতে। আমার কাছে আসার পর তো কিছুই পায়নি কষ্ট ছাড়া। ভালো ছেলে খুঁজে ওকে আবার বিয়ে দিস। নাদিয়া উদয়ের হাত আরো শক্ত করে চেপে ধরে, কান্না ভেজা কাপা কাপা গলায় বলে, চুপ করবেন আপনি? আবল তাবল কথা বলছেন কেন শুধু শুধু? কিছু হবে না আপনার। জানো, আজ আমার বারবার মনে হচ্ছে আমার বোধ আর ফেরা হবে না। প্রহর জোর করে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শুধু শুধু উল্টাপাল্টা কথা বলছে। বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। বড় ভাইয়ের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর থেকেই চোখ ঝাপসা হয়ে আসছে। এখন উদয়ের কথা শুনে চোখের পানি আর ভেতরে থাকতে চাইছে না, উপচে বেরিয়ে আসতে চাইছে। কান্না হয়ে ড্যাড আর চাচুকে আগেই হসপিটালে পাঠিয়ে দিয়েছে ডক্টরদের সাথে কথা বলার জন্য। সব কিছু যেন আগেই রেডি করে রাখে। যাওয়ার সাথে সাথেই যেন চিকিৎসা শুরু হয়। উদয়ের কাছ থেকে সব জানার পর সাথে সাথেই অ্যাম্বুলেন্সে ফোন করে বাড়ির অ্যাড্রেস দিয়েছিল। উদয় চোখ বন্ধ করে নেয়। বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সাথে দেখা হলো না, কথা হলো না, মাকে ছুঁয়ে দেখা হলো না, বাড়ির কাউকেই তো দেখলো না। দেখা হবে কি আবার সকলের সাথে? কথা হবে আগের মতো? উদয় তো ফিরতে চায়, কথা বলতে চায়, সকলের সাথে বাঁচতে চায় আরও কিছুদিন। ওর ইচ্ছে চাওয়াগুলো কি পূরণ হবে, নাকি অপূর্ণই রয়ে যাবে সব? হসপিটালে এসে পৌঁছায় অ্যাম্বুলেন্স। দ্রুত উদয়কে স্ট্রেচার সহ বের করে ভেতরে নিয়ে যাওয়া হয়। ডক্টর আগে থেকেই রেডি হয়েছিল। হসপিটালের ভেতর প্রবেশ করতেই ড্যাড আর চাচুর সাথে দেখা হয়। তারা কথা বললেও বুকের ব্যথায় উদয় এখন আর কথা বলতে পারে না। হিমবনুসা থাকা অবস্থায় খুব কষ্টে কথা বলেছিল, এখন আর গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। ডক্টররা নিজেদের কাজ শুরু করেন, যা যা করা প্রয়োজন সব করেন। অল্প কিছুক্ষণ পর আয়েশা চৌধুরী আর উম্মেহানি চৌধুরী হসপিটালে প্রবেশ করেন। ওনারা আর উদয়কে দেখতে পান না। প্রহর বাপ চাচার সাথে কথা বলছে। নাদিয়া পাশেই চেয়ারে বসে হেঁচকি তুলে কাঁদছে। একজন ডক্টর এগিয়ে আসে 6 জনের দিকে। 6 জনই ডক্টরকে ঘিরে দাঁড়ায়। উদয়ের কি অবস্থা ডক্টর? কি হয়েছে ওর? হঠাৎ করে এমন হওয়ার কারণ কি? শান্ত হন আগে, আপনারা নিজেকে শক্ত রাখুন। আপনারা তো জানেন মিস্টার চৌধুরীর শারীরিক মানসিক অবস্থা সম্পর্কে। উনি হয়তো কোনো কিছু নিয়ে টেনশনে ছিলেন। আপনাদের তো বলাই হয়েছিল উনি যেন টেনশন না করে। ওনাকে সবসময় টেনশন ফ্রি থাকতে হবে। অতিরিক্ত টেনশনের ফলে ছোট একটা অ্যাটাক হয়েছে, আর এই অ্যাটাকের কারণেই ওনার এই অবস্থা হয়েছে। সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। বাকিটা উপরওয়ালার হাতে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন সব ঠিক করে দেন। উদয় সুস্থ হতে কতদিন লাগবে? বলা যাচ্ছে না, হয়তো আগের থেকেও বাজে অবস্থা হবে। আগে থেকে নিজেদের মনকে বুঝে দিয়ে রাখুন। ডক্টর চলে যায়। উম্মেহানি চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। তার প্রথম সন্তান, আদরের ছেলেটা এত কষ্ট কেন পাচ্ছে? আল্লাহ তাআলা একটু তো মুখ তুলে তাকাতে পারেন ওর দিকে। নাদিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ডক্টরে যাওয়ার পথে তাকিয়ে থাকে। উদয়ের সব রকম ট্রিটমেন্ট করা হয়েছে। এখন পেশির খিঁচুনি, রক টানা দেওয়া ঠিক হয়েছে। বুকের ব্যথাও অনেকটা কমে এসেছে, তবে জ্ঞান থাকলেও কথা বলছে না। ডান পায়ের সাথে সাথে বাম পাটাও বোধহয় অচল হয়ে যাবে পুরোপুরি। আরও উন্নত চিকিৎসা প্রয়োজন, তবে অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল। ডক্টররা নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। উদয়ের ট্রিটমেন্ট নিয়ে সকালে বোর্ড মিটিং বসবে। এখন সিনিয়র ডক্টরের ডিউটি শেষ হয়ে যাওয়ায় চলে এসছে। সকালে তারা আসলেই বোর্ড মিটিং বসবে। উম্মেহানি চৌধুরীর প্রেশার বেড়ে গেছে, জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। তার জ্ঞান ফেরানোর পর উদয়ের সাথে দেখা করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন, যেতে চাননি, জোর করেই নিয়ে যাওয়া হয়েছে। প্রহর আর নাদিয়া হসপিটালে থেকে যায়। বাকি সবাই সকালে আবার আসবে। উষা ওর শ্বশুর বাড়ি থেকে সোজা হসপিটালে এসেছিল ভাইয়ের অবস্থা সম্পর্কে জানতে পেরে। পুরো চৌধুরী বাড়ির সবাই ভেঙে পড়েছে। উদয় সুস্থ হয়ে উঠছিল। সবাই কত খুশি হয়েছিল ওর ইমপ্রুভ দেখে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল? সুস্থ মানুষের অ্যাটাক এসে গেল।
কী নিয়ে এত টেনশন করছিল? ডক্টররা কোনো গ্যারান্টি দিতে পারছে না উদয় সুস্থ হবে কি না, আগের মতো একটু আধটু নড়াচড়া করতে পারবে কি না। সকালের বোর্ড মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে উদয়ের পরবর্তী ট্রিটমেন্ট নিয়ে। এখন আল্লাহ আল্লাহ করে রাতটুকু পার হলেই হয়। এখনকার মতো উদয়কে আইসিইউতে রাখা হয়েছে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখনও ঠিকভাবে শ্বাস নিতে পারছে না, কথা বলছে না। স্ট্রোক হওয়ার পর বেশি লেট করা হয়নি তো দ্রুতই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তবুও এমন অবস্থা হয়ে গেছে। ডক্টররা নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, এখন বাকিটা আল্লাহর হাতেই। তিনি রহমত করলে উদয় আবার সুস্থ হবে। রাতের খাবার খাওয়া হয়নি প্রহর আর নাদিয়ার। নাদিয়া আইসিইউ এর বাইরের চেয়ারে বসে আছে নিতিয়ে। ওর শরীরে এখন যেন বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। শরীর সেরে দিয়ে বসে আছে, তাকিয়ে আছে আইসিইউ এর ডোরের দিকে। কি হবে উদয়ের? ফিরে আসবে আবার সকলের কাছে? ফিরতে হবেই ওকে। ওর ফেরার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে পুরো চৌধুরী বাড়ি। সকলের জন্য কেউ না কেউ আছে, কিন্তু নাদিয়ার তো উদয় ছাড়া কেউ নেই। সুস্থ না হোক, আগের মতো নড়াচড়া করতে না পারুক, তবুও ফিরে আসুক। নাদিয়ার পাশের চেয়ারে দুই হাতে মুখ ঢেকে বসে আছে প্রহর। ভাবছে ভাইকে নিয়ে কী করবে, কোথায় নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেশের বাইরে নিয়ে যাবে কি? জার্মানির ডক্টরদের সাথে কথা হয়েছিল উদয়ের ট্রিটমেন্ট নিয়ে। 1 মাস পর জার্মানি যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আবার বিপদ চলে এলো। নাদিয়ার পাসপোর্ট এখনও তৈরি হয়নি, গতকালকেই বানাতে দিয়েছে। পেপারসের ঝামেলায় পড়তে হয়নি। বিয়ের সময় বুদ্ধি করে নাদিয়ার প্রয়োজনীয় সকল পেপারস নিয়ে এসেছিল প্রহর। ওই আগ বাড়িয়ে চেয়েছিল সাথী বেগমের কাছে। সে প্রশ্ন না করে প্রহর যা যা চেয়েছে সব দিয়ে দিয়েছে। প্রহরের খেয়াল হয় নাদিয়া খায়নি। মুখের সামনে থেকে হাত সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। শুকনো মলিন বিষণ্ণ মুখে তাকিয়ে আছে আইসিইউ এর ডোরের দিকে। মেয়েটাকে দেখলেই কেমন মায়া হয় প্রহরের। মেয়েটা এমনিতেই খুব একটা হাসে না, সবসময় মলিন হয়ে থাকে মুখ। আর আজকে যেন পৃথিবীর সকল দুঃখ কষ্ট বিষণ্ণতা নাদিয়াকে ঘিরে ধরেছে। প্রহর বসা থেকে উঠে দাঁড়ায়। ভাবি, আমি একটু আসছি, আপনি এখানে বসে থাকুন। নাদিয়া ঘাড় কাত করে হ্যাঁ বলে। প্রহর চলে যায় সামনে থেকে। নাদিয়া কিছু সময় ডোরের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় আইসিইউ এর ডোরের কাছে। কাচের উপর দিয়ে উকি দেয় ভেতরে। দূরের একটা বেডে শুয়ে আছে উদয়। বোঝা যাচ্ছে না এত দূর থেকে। অক্সিজেন মাস্ক পরানো রয়েছে সেটা বোঝা যাচ্ছে। একজন নার্স একটা ছোট বাচ্চার হাতে স্যালাইন লাগাচ্ছে। কতজনের প্রিয় মানুষ এই আইসিইউ এর ভেতরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বাইরে তাদের কাছের মানুষগুলো ছটফট করছে তাদের সুস্থ হয়ে ফিরে আসার। নাদিয়ার খেয়াল হয় আজকে সারাদিন উদয় ওকে বিরক্ত করেনি, একটা ধমকও দেয়নি। সারাদিন ধরে আগের মতো চুপচাপ ছিল। নাদিয়া খুশি হয়েছিল উদয় ওকে বিরক্ত ধমকাধমকি না করায়, কিন্তু এখন মনে হচ্ছে উদয় ওকে বিরক্ত করুক, অনেক বিরক্ত করুক। ওকে আগের মতো রামধমক দিক, জোর করে কাজ করাক। কিন্তু উদয় কিছুই করছে না, নিশ্চুপ হয়ে বেডে শুয়ে আছে। প্রহর ফিরে আসে, হাতে 1 প্যাকেট পাউরুটি, 2 বোতল মিনারেল ওয়াটার আর কলা। নাদিয়াকে চেয়ারে না দেখে আশেপাশে তাকিয়ে দেখে নাদিয়া আইসিইউ এর সামনে দাঁড়িয়ে ভেতরে দেখছে। ভাবি, নাদিয়া ঘাড় ঘুরিয়ে প্রহরের দিকে তাকায়। রাতে তো কিছু খাননি, একটু কিছু খেয়ে নিন। নাদিয়া প্রহরের হাতের দিকে তাকায়, তারপর আবার আইসিইউ এর ভেতরের দিকে তাকিয়ে বলে, আমার খিদে নেই ভাইয়া, আপনি খান। সেই দুপুরে খেয়েছিলেন, এখন প্রায় রাত 1টা বাজে, অল্প করে একটু খেয়ে নিন। প্রহরের অনুরোধ আর ফেলতে পারে না নাদিয়া। প্রহরের সাথে গিয়ে পাশাপাশি দুটো চেয়ারে বসে দুজন। প্রহর পানির বোতলের ছিপি খুলে নাদিয়ার হাতে দেয়, আগে একটু পানি খাওয়ার জন্য। পানিরই বেশি প্রয়োজন ছিল নাদিয়ার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। 1 চুমুকে 1 লিটার বোতলের 3 ভাগের 1 ভাগ পানি খেয়ে নেয়। প্রহর পাউরুটি আর কলিয়া এগিয়ে দেয় নাদিয়ার হাতে। আপনিও খান ভাইয়া। প্রহর নিজেও পানি খেয়ে কলা পাউরুটি হাতে নেয়। একটু কলা আর একটু পাউরুটি মুখে নেয়। কয়েকবার চিবানোর পর ঢোক গিলতে গেলে গলা দিয়ে নামতে চায় না আর। মুখে নিয়ে বসে রইল, ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। নাদিয়াও ওর মতোই মুখে নিয়ে বসে আছে, গিলছেও না চিবুচ্ছেও না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইসিইউ এর ডোরের দিকে। চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে খাওয়ার সময় দুজন একসাথে খেত। একবার উদয়ের মুখে খাবার দিত, আরেকবার নিজের মুখে। কিন্তু আজ উদয় কোথায়? আজ উদয়কে খাইয়ে দিতে হচ্ছে না। উদয় তো আজকে রাতের খাবার খায়নি।
ওর কি খিদে পায়নি? খিদে পেটে ঘুমিয়ে আছে কিভাবে? নাদিয়া কিভাবে উদয়কে ছাড়া খাবে আজ? উদয় খায়নি, নাদিয়া খাবে কিভাবে? নাদিয়ার চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি। প্রহর পানি দিয়ে কলা পাউরুটি গিলে নেয়। ওর চোখেও পানি চিকচিক করছে। প্রহর হাত থেকে পানির বোতলটা রেখে বলে, ভাবি, নিজেকে শান্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে, ভাই আর কিছু হবে না। উনি কথা বলছেন না কেন? আজকে যেহেতু অ্যাটাকটা হয়েছে, তাই বোধহয় এখনো পুরোপুরি ধকল কাটিয়ে উঠতে পারেনি। এখন যেহেতু সুস্থ আছে, সকালের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কান্না না করে দ্রুত খেয়ে নিন। আপনি খাননি জানতে পারলে ভাইয়া কষ্ট পাবে। আপনি না খেলে কষ্ট পাবে না? গলা দিয়ে নামছে না তো? আমারও নামছে না। পরের দিন সকালে বোর্ড মিটিং হয়। ফাইনাল হয় উদয় আর কিছুটা সুস্থ হলেই জার্মানি নিয়ে যাওয়া হবে। জার্মানি নিয়ে যাওয়ার কথা প্রহর বলে। এখনই নিয়ে যেতে চাইছিল, তবে উদয়ের এই সিরিয়াস অবস্থায় বিমানে জার্নি করা রিস্কি হয়ে যায়। তাই যতদিন না একটু সুস্থ হয় ততদিন উদয়কে হসপিটালেই রাখা হবে ডক্টরদের নজরে। উদয়ের অবস্থা আর একটু স্থিতিশীল হলেই জার্মানি নিয়ে যেতে পারবে। চৌধুরী বাড়ির সবাই হসপিটালে চলে আসে সকালেই। প্রহর আর নাদিয়ার জন্য খাবার নিয়ে আসে। নাদিয়া খেতে না চাইলেও আয়শা চৌধুরী জোর করে নিজের হাতে খাইয়ে দেয়। একদিনেই মেয়েটার চেহারা শুকিয়ে ছোট হয়ে গেছে। চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। সারা রাত মনে হয় ঘুমায়নি, কান্নাও করেছে অনেক। প্রহর নিজের হাতেই কিছুটা খাবার খেয়ে নেয়। না খেয়ে থাকলেও নিজেই অসুস্থ হয়ে পড়বে। তখন ভাইয়ের জন্য দৌড়াদৌড়ি করবে নাকি নিজে হসপিটালের বেডে শুয়ে থাকবে। তাই বাঁচতে হলে, সুস্থ থাকতে হলে খেতেই হবে কম বেশি। উদয়ের ঘুম ভাঙে 9টার পর। আশেপাশে ঘাড় ঘুরিয়ে নিজের অতি পরিচিত রুম আর নাদিয়াকে দেখতে পায় না। আশেপাশে ওর মতোই ছোট বড় অনেকে শুয়ে আছে। একজন নার্স ভেতরেই ছিল। উদয়কে তাকাতে দেখে দ্রুত গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে উদয়ের প্রেশার মাপে, হার্টবিটের গতি চেক করে। কেমন ফিল হচ্ছে, কোথায় কোথায় কষ্ট হচ্ছে সেসব জিজ্ঞেস করে। উদয় আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাকভাবে উত্তর দেয়। আজকের দিনটা আইসিইউতে রাখলে রাতের মধ্যে নয়তো আগামীকাল সকালে ওয়ার্ডে শিফট করা হবে। উদয় বাড়ির সকলের সাথে দেখা করতে চায়। এতজনকে আইসিইউতে অ্যালাও নেই। একজন একজন করে ভেতরে আসে উদয়কে দেখার জন্য। প্রথমে উম্মেহানি চৌধুরী আসেন। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ মুখের বেহাল দশা। ভেতরে প্রবেশ করে ছেলের হাত ধরে টেনে চুমু খায়। ছেলের চুলে হাত বুলিয়ে দেয়। কাঁদতে না চাইলেও, নিজেকে শক্ত রাখতে চাইলেও পারছেন না। কান্নারা ঠেলে বেরিয়ে আসছে। মম, একটু জড়িয়ে ধরো না, বড় একা একা লাগছে। ছেলের কথা শুনে ছেলেকে আলতোভাবে জড়িয়ে ধরে। যা দেখে নার্স দৌড়ে আসে উম্মেহানি চৌধুরীকে। ছেলের কথা শুনে ছেলেকে আলতোভাবে জড়িয়ে ধরে। যা দেখে নার্স দৌড়ে আসে উম্মেহানি চৌধুরীকে উদয়ের উপর থেকে সরিয়ে দেয়। একটু রাগিও করে এমন সিরিয়াস পেশেন্টের বুকের উপর ভর করায়। যদিও উম্মেহানি চৌধুরী ভর করেনি, উদয় বুঝিয়ে নার্সকে দূরে সরিয়ে দেয়। উদয় সকলের সাথে দেখা করে, একটু আধটু কথা বললেও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায় না। প্রহর আসলে প্রহরের কাছে নাদিয়ার কথা জিজ্ঞেস করে। প্রহর জানায় নাদিয়া বাইরেই আছে। সারা রাত ধরে ওর জন্য কান্না করেছে। 2 মিনিট কথা বলে চলে যায় প্রহর। সকলকেই 2 মিনিট করে সময় দেওয়া হয়েছে। জোরে কথা বলা, শব্দ করে কান্না করা নিষেধ আইসিইউয়ের ভেতরে। একটু পরেই ভেতরে প্রবেশ করে নাদিয়া। ধীর পায়ে এগিয়ে যায় উদয়ের কাছে। নাদিয়াকে দেখতেই উদয়ের চোখ আটকায়। একদিনের মধ্যে কি অবস্থা করেছে নিজের। নাদিয়া হেঁটে উদয়ের বেডের পাশে এসে দাঁড়ায়। উদয় পারছে না উঠে নাদিয়াকে একটু জড়িয়ে ধরতে, উথাল পাথাল বুকটাকে একটু শান্ত করতে। উদয় বাম হাতটা একটু উঁচু করে। নাদিয়া শক্ত করে ধরে বাম হাতটা। উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। তে করে কাঁপছে ঠোঁট জোড়া, হাতও কাঁপছে। কাঁদছো কেন? কিছু হয়নি তো আমার? দেখো ঠিক আছে, আমি তোমাকে জ্বালাতন করতে বোধ হয় আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এখনো। নাদিয়া বলতে পারে না কিছুই, শুধু কাঁদতে থাকে নিঃশব্দে। 2 মিনিটের জায়গায় 5 মিনিট সময় পার হয়ে গেছে নাদিয়ার। নার্স বের করে দিতে চাইলেও উদয়ের জেদের কারণে পারে না। ডক্টরকে জানালে ডক্টর থাকতে দিতে বলেন। এর আগেও উদয় আইসিইউতে ছিল, তখন ওর সাথে কেউ দেখা করতে চাইলেও উদয় চাইতো না। কেউ ভেতরে এসে কথা বললেও চোখ বন্ধ করে শুয়ে থাকতো। বাড়িতেও নাকি কারোর সাথে কথা বলে না। সে উদয় আজ নিজে থেকেই কারোর সাথে কথা বলতে, সময় কাটাতে চাইছে, তখন তাই করুক, সমস্যা নেই। নার্স অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার বুকের ব্যথা কমলেও ঠিক হয়নি।
মেডিসিনের উপরেই রাখা হয়েছে উদয়কে। না উদয় আর কথা বলেছে আর না নাদিয়া বলেছে। উদয় নাদিয়ার হাত নিজের বুকে চেপে ধরে রেখেছে। একে অপরের মুখের দিকে তাকিয়ে সময় পার করেছে শুধু। কারো মুখে কথা নেই, দুজনের কথা যেন চোখে চোখে হচ্ছে। নাদিয়ার চোখ দিয়ে তখনও 1 ফোঁটা 2 ফোঁটা করে টুকটাক পানি গড়িয়ে পড়ছে একটু পরপর। কি মায়াবী লাগছে মেয়েটাকে, নাক গাল লাল হয়ে আছে, ফুলেও গেছে। উদয় নাদিয়ার হাতের উপর থেকে নিজের হাতটা সরিয়ে ইশারায় নাদিয়াকে ওর দিকে ঝুঁকতে বলে। ঝুঁকে আসে নাদিয়া। উদয় কষ্ট করে হাত উঁচু করে নাদিয়ার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর দুদিকে মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করে। অক্সিজেন মাস্ক খুলে ফেলে আবার। সকালে খেয়েছো আজ? নাদিয়া মাথা নাড়িয়ে হেঁ বলে। রাতে? রাতেও খেয়েছি। নাক টেনে বলে নাদিয়া। উদয়কে আবারও অক্সিজেন মাস্ক খুলে ফেলতে দেখে গজগজ করতে করতে এগিয়ে আসে নার্স। দাঁড়ায় দুজনের পাশে, রাগ দেখিয়ে মৃদু স্বরে বলেই মাস্ক পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। মৃদু স্বরে ধমকে ওঠে উদয়। আল্লাহ রে, বুকে কি ব্যথা! বুকের ব্যথা মালুম না করে নার্সের থেকেও বেশি রেগে তার দিকে তাকায় উদয়। এই শয়তান মহিলা বারবার আমাকে ছুটছেন কেন? আর একবার আমাকে ছুলে খবর আছে। এতটা সময় পর বউয়ের সাথে একটু সময় কাটাচ্ছে, সেটা সহ্য হচ্ছে না। একটু পরপরই চলে আসছে ডিস্টার্ব করতে। যান, ভাগেন এখান থেকে, অসহ্যকর মহিলা একটা। কথাগুলো বলতেও বেশ বেগ পেতে হয় উদয়ের। বুকের ব্যথা আর শ্বাসকষ্ট দুটোই বাড়তে থাকে। নাদিয়া নিজেই দ্রুত অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। মুমূর্ষ রোগীর এমন কথা শুনে স্তব্ধ হয়ে যায় নার্স। সে তো নার্স, তার কাজে রোগীকে ছোঁয়া, তাদের সেবা যত্ন করা। একটা ইঞ্জেকশন পুশ করতে গেলেও রোগীকে ছুঁতে হয়, স্যালাইন লাগাতে গেলেও ছুঁতে হয়, ক্যানুলা পরাতে গেলেও ছুঁতে হয়, প্রেশার মাপতে গেলেও ছুঁতে হয়। রোগীকে না ছুঁয়ে কীভাবে চিকিৎসা দেবে, সেবা যত্ন করবে? নার্স যেভাবে গজগজ করতে করতে এসেছিল ঠিক সেভাবেই গজগজ করতে করতে চলে যায়। যা কিছু হয়ে যাক, আসবে না আর এই অভদ্র রোগীর কাছে। ওনাকে কিনা শয়তান মহিলা বলে আবার অসহ্যকর মহিলাও বলেছে। ওনার সাথে এভাবে কথা বললেন? উনি তো আপনার ভালোর জন্যই বলেছে। উদয় আবারও অক্সিজেন মাস্ক খুলে ফেলে। আমার ভালো নাকি ভাবতে বলেছে? আমার ভালো ভাবার জন্য অনেক মানুষ আছে, ওরা না ভাবলে চলবে। আস্ত একটা শয়তান মহিলা, কতবার যে ছুঁয়েছে ঠিক নেই। নাদিয়া জোর করে আবার মাস্ক পরিয়ে দেয়। কথা না বলে চুপ করে থাকুন, কথা বলে শাসিতে কষ্ট হচ্ছে তো আপনার। উদয় আরও কিছু বলতে চাইলেও বলল না। আসলেই কষ্ট হচ্ছে অনেক। গতকাল তো ভেবেই নিয়েছিল দেখা হবে না আর কারোর সাথেই। সবাই ওকে দেখবে, কথা বলবে, শুধু ও নিজেই কথা বলতে পারবে না। ভাবতেই কত কষ্ট যে হচ্ছিল। পরের দিন সকালে উদয়কে কেবিনে শিফট করা হয়। আগের থেকে অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়েছে। বুকের ব্যথা, শ্বাস নেওয়ার সমস্যাটা ঠিক হয়ে গেছে এখন। তবে হাত পা আগের মতো নাড়াচাড়া করতে পারে না। একে একে সবাই দেখা করে কথা বলে। উদয় প্রহরের গায়ে ভর করে বসে আছে। 2 দিন ধরে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না। উদয়কে হালকা খাবার খাইয়ে দেয় উম্মেহানি চৌধুরী। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেই ছেলের জন্য স্যুপ রান্না করেছে নিজের হাতে। এখন খাইয়েও দিল নিজের হাতে। সবাই বাইরে বেরিয়ে যায়, নাদিয়া উদয়কে একসাথে রেখে। উদয় বেডে শুয়ে আছে আর নাদিয়া পাশেই বসে আছে বেডের উপর। দুজনেই কিছু সময় চুপচাপ থাকে। উদয় কাত হয়ে বাম হাতে জড়িয়ে ধরে নাদিয়ার কোমরের সাথে মাথা টেকায়। নাদিয়া কাছাকাছি থাকলে, ছুলে জড়িয়ে ধরলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। ইচ্ছে করে সবসময় নাদিয়াকে নিজের কাছে রাখতে, ওর ছোঁয়া পেতে। কোমরে মুখ গুজেই ডাকে, নাদিয়া। সেদিন যখন হঠাৎ আমার অবস্থা হয়, আমি বুঝতে পেরেছিলাম হয়তো অ্যাটাক হয়েছে, তবে শিওর ছিলাম না। আগে প্রহরকে ফোন করে ওকে বলি, তারপর তোমাকে ডাকি। কয়েক মিনিটের মধ্যে অবস্থা আরও খারাপ হয়েছে। তখন মনে হয়েছিল আমার বোধহয় সময় শেষ, ফুরে এসেছে আমার শেষ। আর থাকা হবে না এই রোগীন পৃথিবীতে, দেখা হবে না আপন মানুষদের, কথা হবে না কারোর সাথে। কয়েকদিন আগে আমি উপলব্ধি করি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসতে না চেয়েও বেসেছি, অনেক অনেক ভালোবেসেছে। অদ্ভুতভাবে তোমার মায়ে চড়িয়ে গিয়েছে। তোমাকে একটু সময় না দেখলে ভাল লাগে না, তুমি কাছে না থাকলে মন অস্থির হয়ে ওঠে। তোমার সাথে হাসি খুশি আনন্দ বাকিটা জীবন পার করতে চেয়েছে। সুস্থ হওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে। আমি ওই রুমের মধ্যে বন্দী হয়ে থাকতে চাইনি, দিনের বেশিরভাগ সময়টা বেরিয়ে কাটাতে চাইনি। আমি তোমার কাঁধে ভর করে হাঁটতে না, সুস্থ হয়ে তোমার হাত ধরে হাঁটতে চেয়েছে, কিন্তু সেসব আর কিছু হবে না।
হয়তো তোমার সাথে বোধহয় আর থাকা হবে না। আমি বাকিটা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আমার জীবনটা বোধহয় ওই অবধি। অসুস্থতা ক্রমশ বাড়ছিল, আর আমার মনে হচ্ছিল আমি তোমার থেকে, সকলের থেকে দূরে সরে যাচ্ছে। আমার শারীরিক অসুস্থতা থেকেও মানসিক অসুস্থতা বেশি হচ্ছিল তখন। আমি না থাকলে তোমার কি হবে, এটা ভাবতে আরও শ্বাস আটকে আসছিল। কিন্তু তবু আমি বারবার বাঁচতে চেয়েছি, তোমার জন্য, ফ্যামিলির জন্য। রোগিনী পৃথিবীতে তোমার সাথে আরও কিছুদিন থাকতে চেয়েছি। তোমার হাত ধরে নিস্তব্ধ নীরব রাস্তায় জ্যোৎস্না মাখা রাতে পায়ে পায়ে পা মিলিয়ে হাঁটতে চেয়েছি। আমি আরও কয়েকটা বছর বাঁচতে চেয়েছি বারংবার। আল্লাহ তাআলা বোধহয় আমার সেই ইচ্ছেটা পূরণ করলেন, তবে আবার অপূর্ণও রাখলেন। তোমার হাত ধরে হাঁটার স্বপ্নটা স্বপ্নে রয়ে যাবে। জড়ানো গলায় নাদিয়া বলে, আল্লাহ তাআলা হয়তো আপনার এই স্বপ্নটাও পূরণ করবে খুব শীঘ্রই। উদয় মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়। নাদিয়া ওর দিকেই তাকিয়ে আছে। এটা বোধহয় সম্ভব না। আগে যাও একটা নড়াচড়া করতে পারতাম, এখন সেটুকু বন্ধ হয়ে গেছে। বাম হাত পাও এখন ঠিকভাবে নাড়াতে পারছি না। ঠিক হবেন আপনি, ডক্টর বলেছে উন্নত চিকিৎসা পেলে সুস্থ হবেন আপনি। আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি কি নিয়ে তো টেনশন করছিলেন? উদয় প্রসঙ্গ পাল্টায়। খেয়েছো তুমি? খাবো একটু পর। রাতে ঘুমাওনি? চোখ মুখের কি অবস্থা করেছ? নাদিয়া তাকিয়ে রইল, কিছু বলল না। ওর হাজব্যান্ড আইসিইউ এর ভেতরে, আরও ঘুমাবে? ঘুম আসবে ওর কাছে? এখন বাড়ি যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাবে। না খেয়ে না ঘুমে অসুস্থ হয়ে যাবে তুমি। তোমার বিশ্রাম প্রয়োজন। আমি ঠিক আছি, কিছু হবে না আমার। ঘুমিয়েছি রাতে, খাবারও খেয়েছি। চোখ মুখ দেখলেই বুঝতে পারছেন কি করেছ আর করনি। আমি এখন সুস্থ হয়েছি তো, আইসিইউ থেকে বের করেছে মানে আমি ফিট আছে। একটু চুপ করে আবার বলে, প্রহরেরও দেখলাম তোমার মতো একই অবস্থা। দুজন যে সারা রাত ঘুমাওনি, খুব ভালো করে বুঝতে পারছি আমি। তুমি আর প্রহর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে তারপর বিকেলে আসবে। ততক্ষণ মাও আমার সাথে থাকবে। ঠিক আছে আমি। জানি তো। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। এই দেখা যেন আজন্মেও শেষ হবে না। উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়ার গালে রাখে। ডান হাতের মতোই বাম হাতটাও ভার ভার লাগে এখন, কখন যেন ডান হাতের মতোই হয়ে যায়। গাল থেকে হাত সরিয়ে ঘাড়ে রাখে। তারপর নাদিয়ার মাথা নিজের দিকে টেনে আনে। কপাল ঠেকায় একে অপরের কপালের সাথে। একজনের শ্বাস আরেকজনের মুখে আশ্রে পড়ছে। দুজনের শ্বাসের গতি বাড়ে। উদয় চোখ বন্ধ করে নাদিয়ার ঠোঁটে আলতোভাবে চুমু খায়। উদয়ের কাছে নাদিয়া থ হয়ে যায়। নড়াচড়া ভুলে চোখ দুটো বড় বড় করে রইল। নাদিয়ার রিয়াকশন বুঝতে পেরে উদয় আলতোভাবে আরো দুটো চুমু খায়। তারপর নাদিয়ার ঘাট থেকে হাত সরিয়ে নেয়। নাদিয়া সোজা হয়ে বসে নিজের ওষ্ঠে হাত ছোঁয়ায়। চোখ দুটো তখনও বড় বড় হয়ে আছে। উদয়ের এমন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না নাদিয়া। উদয় এমন কিছু করবে কল্পনাতেও ভাবেনি। নাদিয়ার অবস্থা দেখে মুচকি হাসে উদয়। চিত হয়ে শুয়ে বুকের বাঁ পাশে বাম হাতটা রাখে। চোখ দুটো বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। অনেক ভালো লাগছে এখন। চোখ বন্ধ করে রাখা সত্ত্বেও চারোপাশ রঙিন রঙিন লাগছে। যদি বেছে না ফিরতো এই অনুভূতি, ভালো লাগা কোনো দিন অনুভব করতে পারতো না। প্রহরকে ডেকে নিয়ে আসো তো। উদয় কি বলেছে তা হয়তো শুনতে পায়নি নাদিয়া। এখনো আগের মতোই বসে আছে। উদয় বাম হাত দিয়ে নাদিয়াকে মৃদু ধাক্কা দেয়। কোন জগতে হারিয়ে গেলে? প্রহরকে ভেতর আসতে বলো। নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায়। নিজেকে স্বাভাবিক করে ডোরের দিকে এগিয়ে যায়। ডোর খুলে দেখে সামনেই দাঁড়িয়ে আছে প্রহর, কথা বলছে মায়ের সাথে। ভাইয়া আপনাকে ডাকে। ব্রো। মায়ের সাথে কথার সমাপ্তি ঘটিয়ে কেবিনে প্রবেশ করে। হ্যাঁ বলো। তুই নাদিয়াকে নিয়ে বাড়িতে যা, ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে বিকেলে আসিস। ততক্ষণ মম আর ছোট মা থাকুক এখানে। আমি তো আগেই বলেছিলাম ভাবিকে, ভাবি রাজি হয়নি। যা এখন, আর আসার সময় আমার ফোনটা নিয়ে আসিস। চলুন ভাবি। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। উদয় চোখ দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। নাদিয়া প্রহরের পেছন পেছন চলে যায়, তবে মন পড়ে রইল উদয়ের কাছেই। মনটা কিছুতেই এখান থেকে যাবে না। আসরের নামাজ আদায় করে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় নাদিয়া। উদয়ের জন্য টি শার্ট, ট্রাউজার আর ওর ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতেই দেখে প্রহর নিজের রুম থেকে বেরিয়ে আসছে। দুজন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। ড্রাইভারকে সাথে করে নিয়ে যায় ওর মা চাচিকে বাড়িতে নিয়ে আসার জন্য। কেবিনে প্রবেশ করে দুজন। উদয় ঘুমিয়ে আছে।
অন্য বেডে শুয়ে আছে উম্মেহানি চৌধুরী, তার পাশে বসে আছে আয়েশা চৌধুরী। পুরো রুমে শুধু ফ্যানের শব্দ। প্রহর আর নাদিয়াকে দেখে উঠে বসেন উম্মেহানি চৌধুরী। প্রহর ঠোঁটের উপর আঙ্গুল চেপে কথা বলতে নিষেধ করে। নাদিয়াকে কেবিনের ভেতরে রেখে মা চাচিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কথাবার্তা বলে দুজনকে বুঝিয়ে ড্রাইভারের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। নিজে আর কেবিনের ভেতরে প্রবেশ করে না। এগিয়ে যায় ডক্টরের চেম্বারের দিকে। সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই উদয়কে জার্মানিতে নিয়ে যাবে। আর দেরি করতে চায় না। যত দ্রুত সম্ভব ভাইকে সুস্থ করতে হবে। উন্নতি হতে গিয়েও আবার অবনতির দিকে এগিয়ে যাচ্ছে।